ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস মেন্স 1998 অনেক দিন আগেকার, যেখানে ম্যাথস ডেসক্রিপটিভ ছিল একমাত্র। বর্তমানে মিসলেনিয়াসের মেন্সে ম্যাথস ডেসক্রিপটিভ আমরা পাই। এছাড়াও কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্টেরও ফেজ 2তে আমরা ডেসক্রিপটিভ ম্যাথস পাই। সেই জন্য বলবো যারা এই সমস্ত পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। আমি চেষ্টা করছি এই 1998 থেকে আফটার যতগুলো মিসলেনিয়াস হয়েছে, কতগুলো অবশ্য 2012, 19, 18 এই তিনটে বোধহয় আমি ডেসক্রিপটিভ ম্যাথসের সিরিজ দিয়ে রেখেছি তোমাদেরকে। ক্লাসগুলো তোমরা দেখো যারা দেখোনি। এইখানে আমি 1998 থেকে তারপরে যতগুলো তোমার মিসলেনিয়াস মেন্সের ডেসক্রিপটিভ পেপার হয়েছে সেইগুলো আমি তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। যেহেতু টাইম শর্টেজ সেই জন্য, আর এই ডেসক্রিপটিভ ম্যাথসের ভিডিও করতে অনেক সময় লাগে, সেই জন্য একটু হয়তো অনেকেই চাইছো এই ভিডিওগুলো, কিন্তু আমি দিতে পারছি না, সেই জন্য সরি। তাও আমি চেষ্টা করছি যত বেশি দেওয়া যায় ক্লাসগুলো। এবার যেই ক্লাসগুলো আছে সেইগুলোও তোমরা ভালো করে মন দিয়ে দেখো। এখানে একটা কথা বলে রাখি, পুরো ক্লাসটা শেষ হওয়ার পর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, আর যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদেরকেই বলছি অবশ্যই মন দিয়ে ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। আর বলবো একটা রিকোয়েস্ট, যে তোমরা পারলে এই চ্যানেলটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যদি তোমাদের কাছে একটুও হেল্পফুল মনে হয়। সেই জন্য চলো আর বেশি কথা বলবো না। যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো যদি ভালো লেগে থাকে। দেখো, যদি বলছি, তোমার ভালো না লাগলে ডিসলাইক করো, কিন্তু যদি ভালো লেগে থাকে একটু হলেও অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, আর কথা বলবো না বেশি, চলো লেট স্টার্ট। দেখো, আমি যে কোশ্চেনটা ছিল সেইগুলো আমি দেখাচ্ছি। দেখো, এখানে তোমার পার্ট 2তে গ্রুপ বি, সেই পেপারে দেখো পার্ট 2তে তোমার গ্রুপ বিতে হচ্ছে অ্যারিথমেটিক ছিল, সেখানে আবার দুটো সেকশানে ছিল। দেখো এখানে বলেছে অ্যাটেম্পট 6 কোশ্চেন, হ্যাঁ, ফ্রম সেকশন 1 অ্যান্ড 4 কোশ্চেন ফ্রম সেকশন 2, মানে 6, 4, 10টা তোমাকে অ্যাটেম্পট করতে হবে টোটাল। সেকশন 1-এ দেখো কতগুলো কোশ্চেন ছিল, 3টে কোশ্চেন, তারপরে এদিকে 9টা, মানে টোটাল 9টা কোশ্চেনের মধ্যে তোমাকে 6টা কোশ্চেন মানে অ্যাটেম্পট করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে তোমার সেকশন 2তে হচ্ছে গিয়ে তোমার কটা আছে, 6টা কোশ্চেন, 6টার মধ্যে তোমাকে 4টে অ্যাটেম্পট করতে হবে। এই ছিল টোটাল 6, 4, 10, টোটাল 10টা কোশ্চেন তোমাকে অ্যাটেম্পট করতে হবে। আমি এখানে তোমাদের 15 কোশ্চেনই সলভ করিয়েছি, ঠিক আছে। চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, আমি একটা কথা বলে রাখি, আমি দেখো পুরোটা লিখে করতে গেলে অনেক সময় যাবে, সেই জন্য আমি তোমাদেরকে কি করেছি, প্রথমে আমি ফার্স্ট মানে স্লাইডে কি করব বোঝাবো কিভাবে করতে হবে অঙ্কটা, আর তারপরে স্লাইডে দেখাবো কি করে তোমাকে লিখতে হবে। সেটা আমি অলরেডি টাইপ করেই রেখেছি, যাতে আমার বেশিক্ষণ লাগে না ক্লাসের ভিডিওগুলো। এখন তো রিলসের যুগ, তোমাদের বেশি বড় ভিডিও দেখতে মানে অধৈর্য হয়ে পড়ো, সেই জন্য আমি চেষ্টা করেছি যাতে ভিডিওর লেন্থটা কম হয়। চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন এটা ছিল, বলেছে ফাইন্ড দ্য ইন্টিজার নিয়ারেস্ট টু দিস হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার, মানে এই স্কোয়ারের নিয়ারেস্ট নাম্বার যেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার সেটা তোমাকে বের করতে হবে। এক্ষেত্রে আমাদের কি ছোটবেলায় যেভাবে বর্গমূল করেছিলাম সেই বর্গমূল নির্ণয় করার প্রসেসটা আমাদেরকে জানতে হবে। দেখো এখানে ছোটবেলায় বর্গমূল কিভাবে করতে হয় তোমরা আশা করি জানো, কিভাবে করে জোড় করে নিয়ে ডান দিক থেকে এরকম করে বসিয়ে 15751, ঠিক আছে, তারপরে এই লাস্ট দিক থেকে জোড় করে নিয়ে এরকম করে নিতে হয়, নিয়ে তারপর প্রসিড করতে হবে যেভাবে বর্গমূল করে, ঠিক আছে। দেখো পারফেক্ট স্কোয়ার আমি এইটা না করিয়ে আমি তোমাদেরকে পরের স্লাইডে যেটা আমি করিয়ে রেখেছি সেইটা আমি বোঝাচ্ছি। দেখো এইখানে দেখো তোমাকে কি করতে হবে, প্রথমে দেখো এইখানে আমরা এই যে জোড় করে নিয়ে আমরা যেভাবে করি, ঠিক আছে, তাহলে একবার গেছে, একে দেখো 1 গেছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার এবার 57 হচ্ছে গিয়ে নেমেছে, নামার পরে এবার কত হয়েছে, 1-এর ডবল 2 বসেছে, এবারে তাহলে কত হবে, 22 2-এ যাবে, 22 2-এ 44, 3-এ গেলে 23 3-এ 69 বেশি হয়ে যাবে, তাহলে এরপরে 2-এ গেছে 44 হয়েছে, তারপরে রিমাইন্ডার হয়েছে তোমার 13, শেষে 51 নেমেছে, ঠিক আছে। এবারে দেখো
এখানেও সেম, এইটুকু অবধি দেখো, এইটুকু অবধি পুরোটা সেম, এই যে এইটুকু অবধি দেখো, এইটুকু অবধি এইটার যা এইটার তা, ঠিক আছে। একটাতে দেওয়া হয়েছে দেখো যতবার যায়, দেখো 1351, ঠিক আছে, 5 বার যাবে, সেই জন্য 1225 দেওয়া হয়েছে, এবং তার থেকে একবার বেশি দেওয়া হয়েছে, 6 দিয়ে দেখো 1476, হ্যাঁ, মানে যতবার যায় প্রথমে আমি ততবার দিয়ে একটা বের করব, আর তার থেকে একবার বেশি দিয়ে বের করব, ঠিক আছে। দু ক্ষেত্রেই রিমাইন্ডার বের করব, এই ক্ষেত্রে দেখো 126 রিমাইন্ডার হয়েছে, আর এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার মানে 125, মানে বড়টা থেকে ছোটটা অবভিয়াসলি বাদ যাবে, সেই জন্য 125 -125 রিমাইন্ডার হয়েছে। এবারে এই দুটোর মধ্যে দেখো 126টা কি 125-এর থেকে বড়, এবার যেহেতু নিয়ারেস্ট বলেছি, নিয়ারেস্ট মানে কি যেটা ছোট, ঠিক আছে, যেহেতু এইটা বড় তাহলে 125টা আমাদের ছোট হচ্ছে, তাহলে আমাদের এইটা নিতে হবে। তাহলে এর সঙ্গে দেখো আরও 125, মানে এই যে নাম্বারটা দেওয়া ছিল, মানে এই যে নাম্বারটা, এর সঙ্গে 125 যোগ করলে যেটা পাচ্ছি এই যে নাম্বারটা 15876, এটাই হচ্ছে গিয়ে নিয়ারেস্ট নাম্বার অফ দিস হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে প্রসেসটা কি, আমরা ছোটবেলায় যেভাবে বর্গমূল নির্ণয় করেছিলাম সেইভাবেই করব, বাট দুভাবে মানে দুটো মানে সাইড বাই সাইড করব, একটাতে যতবার যায় ততবার দেব, আর একটাতে হচ্ছে যতবার যায় তার থেকে একবার বেশি দেব। এবারে দেখব রিমাইন্ডার করে যেটা ছোট সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, যেহেতু দেখো এখানে তোমার 125টা ছোট, সেই জন্য 125 যোগ হয়েছে। এবারে যদি সাপোজ আমি বলছি, ধরো সাপোজ এটা 120, এটা 120 হতো আর এটা 125 হতো, তখন এইটা ছোট হয়ে যেত, তখন অ্যান্সার কি হতো না এখান থেকে তোমার 120 বাদ যেত। ওকে, ব্যাস এই হচ্ছে গিয়ে প্রসেস। ওকে, আশা করি বুঝতে পেরেছো। না যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করতে পারো, না হলে আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারো, ডেসক্রিপশানে তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 2, বলেছে ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট পার্সেন্ট ইনক্রিজ ফ্রম দিস টু দিস, এ পার্সন অ্যানুয়াল ইনকাম ফ্রম ইন্টারেস্ট ইনক্রিজেস বাই ₹100। এটা খুব ইজি, হ্যাঁ, খুব প্রবলেম নেই। দেখো জাস্ট রেট অফ ইন্টারেস্ট কত বেড়েছে তোমার, এইটা থেকে এটা মানে হচ্ছে গিয়ে 9/3/8 মাইনাস এটা থেকে কত বেড়েছে সেটা আগে বের করে নাও, 1/3, ঠিক আছে। এটাকে তুমি একটু ভেঙে নাও, পূর্ণ ভেঙে নাও, 8 9 8 72 73 74 75, 75 বাই হচ্ছে গিয়ে 8 মাইনাস হচ্ছে 8 3 24 1 25, 25 বাই হচ্ছে গিয়ে 3, তাহলে এটাকে যদি আমরা এলসিএম করি 24, তাহলে হচ্ছে গিয়ে তোমার 8 3 75, 3 হচ্ছে গিয়ে 225 মাইনাস হচ্ছে গিয়ে 25 আসতে 200, তাহলে অ্যাকচুয়ালি বেড়েছে হচ্ছে গিয়ে কত না হচ্ছে গিয়ে তোমার 25 বাই হচ্ছে গিয়ে 24, এত পার্সেন্টেজ হচ্ছে গিয়ে রেট অফ ইন্টারেস্ট কি ইনক্রিজ করেছে, ঠিক আছে। এবার দেখো এত পার্সেন্ট ইনক্রিজ করলে তাহলে অ্যামাউন্ট ইনভেস্ট কত হবে, 100 টাকা, ঠিক আছে। তাহলে এই যে এত পার্সেন্ট মানে কি, এত পার্সেন্ট বাড়ে কততে, 100তে, ঠিক আছে, মানে 25 বাই হচ্ছে গিয়ে 24, এত টাকা বাড়ে, মানে এত টাকা যদি ইন্টারেস্ট বাড়ে তাহলে অ্যামাউন্টটা কত ইনভেস্ট করা হয় না ₹100, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার এইখানে বলে তাহলে 100 টাকা যদি ইনক্রিজ করে তাহলে 100 টাকা ইনক্রিজ করলে কত টাকা বাড়বে, ব্যাস সেটাই হবে আমাদের অ্যান্সার, ক্যালকুলেশন করলে যা হবে। ওকে, দেখো আমি নেক্সট স্লাইডে করিয়ে দিয়েছি কিভাবে লিখতে হবে। দেখো বারবার বলছি ভালো করে ডেসক্রিপটিভ ম্যাথস কিন্তু লিখতে হবে তোমার প্রপার ওয়েতে, ঠিক আছে, না হলে কিন্তু ফুল মার্কস পাবে না, সো মাইন্ড ইট। দেখো তাহলে এটা জাস্ট তাহলে অ্যাকচুয়াল রেট অফ ইনক্রিজ পার্সেন্টেজ ইকুয়ালস টু দিস। ওকে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 25/24 এত পার্সেন্ট অফ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইকুয়াল টু ₹100, ঠিক আছে, মানে এত টাকা বেড়েছে, মানে 100 টাকার 25/24 এত টাকা। তাহলে এবার জাস্ট তাহলে 100 টাকা বাড়বে কততে, জাস্ট সেইভাবে আর কি, তাহলে সিম্পলিফাই করে দেখো 9600 টাকা, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3, কি বলেছে, বলেছে এ শপকিপার মেক্স এ প্রফিট অফ 8% বাই সেলিং 8 আর্টিকেলস পার রুপিস, ঠিক আছে, মানে 1 টাকায় 8টা বিক্রি করে সে 8% প্রফিট করে,
ফাইন্ড হিজ গেইন অর লস পার্সেন্টেজ ইফ হি উড সেল 9 আর্টিকেল পার রুপি। সে যদি টাকায় 9টা আর্টিকেল বিক্রি করে তাহলে তার লস বা গেইন পার্সেন্টেজ কত হবে সেটা তোমাকে বের করতে হবে। দেখো এইগুলো আমরা মানে তোমার কি বলছে অবজেক্টিভ ম্যাথসে আমরা পাই, ঠিক আছে। সেইগুলোকে ডেসক্রিপটিভ ম্যাথসে করতে গেলে অনেকে ঘাবড়ে যায়, কি লিখবো না লিখবো, কিভাবে করব। অবজেক্টিভ ওয়েতে তো শর্টকাট ওয়েতে আমরা শর্ট ট্রিক্স ইউজ করি অনেক সময়, হ্যাঁ, সেক্ষেত্রে এখানে কিভাবে করব অনেকে ঘাবড়ে যায়। আর কিছু না, সব দেখো ছোটবেলায় যেভাবে শিখেছিলে, যখন তুমি এই শর্ট ট্রিক্স জানতে না, যেইভাবে করতে অ্যারিথমেটিক জাস্ট সেইভাবে করতে হবে, ঠিক আছে, আর কিচ্ছু না। সেই ঐকিক নিয়ম ইত্যাদি ইত্যাদি যেগুলো ইউজ করতাম আমরা সেইভাবেই করতে হবে এখানে, লসাগু গসাগু অ্যান্ড সো অন। যাই হোক, দেখো এখানে কি বলেছে, তাহলে এখানে দেখো পার আর্টিকেল বলেছে কি না, পার আর্টিকেল দেখো 1 টাকায় 8টা আর্টিকেল বিক্রি করে, ঠিক আছে। তাহলে প্রতিটা আর্টিকেলের দাম কত না, প্রতিটা আর্টিকেলের দাম হবে গিয়ে তোমার হচ্ছে গিয়ে রুপিস 1/8, ঠিক আছে। মানে 8টার দাম 1 টাকা, তাহলে একটার দাম 1-এর 8 টাকা হলো। এবারে এতে তার কি হয় না হচ্ছে গিয়ে সে 8% লাভ করে। এবার যদি রুপিস মানে যখন প্রতিটা সে বিক্রি করে 1/9 মানে 1/9 টাকায় যদি মানে বিক্রয় মূল্য হয়, তাহলে সেক্ষেত্রে তার কত লস বা লাভ হবে, ঠিক আছে। তাহলে যখন 8% প্রফিট হচ্ছে তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা দেখো এটাও এসপি এটাও এসপি, এত টাকা বিক্রি করছে কিন্তু বিক্রয় মূল্য, এটাও এসপি পরের ক্ষেত্রে, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে এসপি এটা ছিল, দ্বিতীয় ক্ষেত্রে এসপি এটা ছিল। দেখো প্রথম ক্ষেত্রে যেহেতু তোমার 8% প্রফিট, তাহলে অ্যাকচুয়ালি কি তোমার এই রুপিস 1/8 এইটা মানে কি ক্রয় মূল্যের তোমার 108%, যেহেতু 8% প্রফিট বলেছে তাহলে 108% অফ সিপি, তাই না। তাহলে এইটা এই যে 1/9 সেইটা কত পার্সেন্ট সেটা বের করে নাও, ঠিক আছে। 1/9 এইটা কত পার্সেন্ট অফ সিপি বের করলেই সেখান থেকে পেয়ে যাবে। যদি 100-এর বেশি হয় তাহলে তত পার্সেন্ট, 100 থেকে যত বেশি হবে তত পার্সেন্ট প্রফিট, বা যদি কম হয় তাহলে 100 থেকে কত কম হয়েছে তত পার্সেন্ট লাভ, তত পার্সেন্ট লস। ওকে, জাস্ট কিছুই নেই। হ্যাঁ, এখানে তুমি একটু ক্যালকুলেশন করতে পারো, তাহলে হচ্ছে গিয়ে তোমার কত হবে 108, আর এখানে তোমার এই 8টা উপরে উঠে যাবে, মানে উপরে 8 হবে আর নিচে হচ্ছে গিয়ে 9 হবে, ব্যাস, ঠিক আছে। তাহলে 9 দিয়ে কাটাকাটি করো, হ্যাঁ, 12 নাম 108, 12 আসতে 96, দেখো 96 হয়ে গেল, 96% অফ সিপি হয়ে গেল। তাহলে দেখো আমাদের অলওয়েজ সিপি মনে রাখবে যে 100%, ঠিক আছে। তাহলে দেখো 100%, তাহলে এখানে 96% অফ সিপি বলছে, তাহলে 4% লস। ওকে, দেখো আমি পরের পেজে করিয়ে দিয়েছি। বলেছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ইনিশিয়াল সেলিং প্রাইস অফ ওয়ান আর্টিকেল হচ্ছে রুপিস 1/8 অ্যান্ড আফটার দ্য সেলিং প্রাইস অফ ওয়ান আর্টিকেল উড বি এত। ওকে, 1/9 হবে। অ্যাজ দ্য ইনিশিয়াল প্রফিট ওয়াজ 8%, তাহলে রুপিস 1/8 এটা হচ্ছে 108% অফ সিপি, তাহলে রুপিস 1/9 এটা কত পার্সেন্ট, তাহলে 96% অফ দ্য কস্ট প্রাইস। হেন্স ইফ হি কি বলেছে, হেন্স ইফ হি উড সেল 9 আর্টিকেল পার রুপিস দেন হিজ লস পার্সেন্টেজ হচ্ছে 100 - 96, দ্যাট ইজ 4%। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কি বলেছে দেখো, বলেছে এ টেক্স 5 days মোর টাইম দ্যান টেকেন বাই বি টু কমপ্লিট এ ওয়ার্ক অ্যান্ড ওয়ার্কিং টুগেদার দে ফিনিশ ইট ইন 6 days। ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ ইন হুইচ এ উইল কমপ্লিট দ্য ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, এখানে দেখো বলেছে এ টেক 5 days মোর টাইম টেকেন বাই বি টু কমপ্লিট দ্য ওয়ার্ক, মানে বি যতদিনে একাকি কাজটা করে তার থেকে 5 দিন বেশি নেয় হচ্ছে এ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমরা কার টাইমটা এক্স ধরে নেব, বি এর টাইমটা। তাহলে বি এর টাইমটা আমরা ধরে নিলাম কত, এক্স। তাহলে এর টাইমটা কত হবে না হচ্ছে কি তোমার এক্স প্লাস 5 হবে। ঠিক আছে, এবার তারা দুজনে মিলে কাজটা হচ্ছে গিয়ে 6 দিনে কমপ্লিট করে। ঠিক আছে, তাহলে বি হচ্ছে একদিনে কত করে 1/x, আর এ হচ্ছে একদিনে কত করে না হচ্ছে গিয়ে 1/x প্লাস 5। এবার হচ্ছে তারা দুজনে মিলে 6 দিনে কাজটা কমপ্লিট করে, মানে ইকুয়ালস টু 1/6। ব্যাস, এটাকে সলভ করলে যা হবে সেখানে এক্স এর ভ্যালু যেটা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। না, সেটা অ্যান্সার হবে না, সেটা হচ্ছে বি এর টাইম হবে, তার সঙ্গে 5 যোগ করলেই হচ্ছে কি অ্যান্সার হবে। ওকে,
দেখো আমি পরের পেজে এটা করিয়ে দিয়েছি কিভাবে করতে হবে জাস্ট। দেখো এখানে সেই লিখলাম যে লেট বি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন এক্স ডেজ অ্যান্ড হেন্স হি অ্যালোন ডু 1/x পার্ট অফ দ্য ওয়ার্ক ইন 1 ডে। ঠিক আছে, সিমিলারলি তাহলে যদি বি এক্স দিনে করে তাহলে এ করবে এক্স প্লাস 5 দিনে, তাহলে সে একাকি মানে একদিনে কতটা করবে কাজের 1/x প্লাস 5 অংশ। ঠিক আছে, বাংলায় বললে যেটা হয়। এগেইন দে টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 6 ডেজ, তাহলে তারা দুজনে মিলে একদিনে কত করবে না 1/6, কাজটার 1/6 অংশ। ওকে, ব্যাস এবার হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দিস ইকুয়ালস টু দিস, ব্যাস এটাকে সলভ করা হয়েছে আর কিচ্ছু না। ঠিক আছে, সেখানে দেখো দুটো ফ্যাক্টর এসছে x-10 আর হচ্ছে x+3 = 0। এখানে আইদার x-10 = 0 আর x = 10 হলো, আর হচ্ছে x এর ভ্যালু হচ্ছে x-3 হলো, কিন্তু টাইম কখনো নেগেটিভ হয় না, সেই জন্য এখানে x এর ভ্যালু হচ্ছে গিয়ে 10 হলো। এক্সটা কার টাইম ধরেছিলাম না বি এর টাইম, তাহলে এর সঙ্গে 5 যোগ করে দাও, তাহলে 15 ডে হবে গিয়ে এর ইন্ডিভিজুয়াল টাইম টু কমপ্লিট দ্য ওয়ার্ক। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে, বলেছে এ ফুল সিস্টার্ন emptied by an exit pipe in 30 minutes but due to the leakage থাকার জন্য এটা আরো 25 মিনিট কি হয়েছে, ডিউ টু এ লিক অ্যাট দ্য বটম ইট ইজ emptied in 25 মিনিট। ঠিক আছে, লিক থাকার জন্য নিচে আরো মানে সেটা হচ্ছে কি আরো কম সময়ে খালি হয়ে গেছে 25 মিনিটে। বলছে ফাইন্ড দ্য টাইম হোয়েন দ্য ফুল সিস্টার্ন উইল বি emptied বাই দ্য লিক অ্যালোন, মানে তাহলে লিকটা একাকি কত সময়ে পুরো ভর্তি ট্যাঙ্কটাকে খালি করবে। ওকে, জাস্ট কিছুই নেই, এটাও সিমিলারলি দেখো তোমার এই যেটা ফুল সিস্টার্ন শুধু যেটা এমটি পাইপ যেটা সেটা এক্সিট পাইপ, সেইটা হচ্ছে গিয়ে তোমার 1 মিনিটে কতটা করছে 1/30 অংশ খালি করছে। এবার দুজনে মিলে কতটা খালি করছে না 1/25 অংশ। ঠিক আছে, এই যে মানে উইথ লিক এক্সিট পাইপটা কতটা খালি করছে 1/25 অংশ, তাহলে 1/25 এই 1/25 থেকে 1/30 বাদ দিয়ে দাও, যেটা এটা দেখো দুজনে মিলে এতটা, আর এটা হচ্ছে শুধু এক্সিট পাইপ, তাহলে এইটা থেকে এটা বাদ দিলে যেটা পড়ে থাকবে কত হবে তোমার এখানে যদি এদিকে 30 করো এদিকে 5 মানে 5/এটা হচ্ছে গিয়ে তোমার 150। ঠিক আছে, মানে হচ্ছে কি 1/150 হবে। তাহলে এইটা কে করে শুধু লিকেজ যেটা হচ্ছে গিয়ে 1 মিনিটে এত অংশ খালি করে, তাহলে হচ্ছে গিয়ে ফুল সিস্টেমটা খালি করতে কত 150 মিনিটস হবে। ওকে, জাস্ট এটা খুব ইজি। হ্যাঁ, আমি পরের পেজে করিয়ে দিচ্ছি, দেখো কিচ্ছু নেই। তাহলে ইন 1 মিনিট এক্সিট পাইপ emptied 130 পার্ট অফ দ্য সিস্টেম, বাট ডিউ টু লিকেজ ইন 1 মিনিট 130 পার্ট অফ দ্য সিস্টেম emptied, না সরি এখানে আমার টাইপিং মিস্টেক হয়েছে, এখানে 25 হবে। ঠিক আছে, ডিউ টু লিকেজ যেহেতু, তাহলে 1/25 পার্ট অফ দ্য সিস্টেম ইজ emptied, তাহলে দ্য লিক ইন 1 মিনিট emptied কত হবে, তাহলে 1/25 মাইনাস 1/30 মানে 1/150 পার্ট অফ দ্য সিস্টেম, therefore the full system will be emptied by the leak alone, তাহলে 1 ডিভাইড 1/150 মানে হচ্ছে কি 150 মিনিটস। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। কি বলেছে দেখো, বলেছে 2 jars contain mixture of alcohol and water in the ratio of 7:1 and 2:3 by volume. The contents of the 2 jars are poured into a third jar. The proportion of alcohol and water becomes 9:4. বলেছে if the volume of the contents of the first jar be 40 liters, find that of the second jar. জাস্ট কিছুই নেই, দেখো প্রথম যে জার আছে তাতে 40 লিটার মিক্সার আছে, আর সেকেন্ড জারে আমরা ধরে নিলাম x লিটার মিক্সার আছে। ঠিক আছে, তাহলে প্রথম জার থেকে আমরা বের করব অ্যালকোহল ওয়াটার, দ্বিতীয় জার থেকেও সিমিলারলি আমরা অ্যালকোহল ওয়াটার বের করব। ঠিক আছে, এবার প্রথম জার আর দ্বিতীয় জারের যে অ্যালকোহল আর ওয়াটার হবে, প্রথম জার আর দ্বিতীয় জারের যে অ্যালকোহল টোটাল আর হচ্ছে গিয়ে প্রথম জার আর দ্বিতীয় জারের যে ওয়াটার দুটো টোটাল, সেই দুটোর রেশিও বলেছে 9:4 হবে। ব্যাস, তাহলে জাস্ট আমরা প্রথমে তোমার 40 লিটার, এই 40তে দেখো তোমার কত আছে অ্যালকোহল কতটা থাকবে, অ্যালকোহল থাকবে হচ্ছে গিয়ে তোমার 40 ইন্টু হচ্ছে 7/8। ঠিক আছে, মানে 8 × 5 = 40, 5 × 7 = 35 মানে 35 লিটার।
আর হচ্ছে গিয়ে তোমার ওয়াটার থাকবে কত না হচ্ছে গিয়ে 40 ইন্টু 1/8, 8 5 40 মানে হচ্ছে গিয়ে 5 লিটার। সিমিলারলি আমরা সেকেন্ড জারে ধরে নিলাম x লিটার, ঠিক আছে। সেখানে আছে অ্যালকোহল হবে কত না x ইন্টু হচ্ছে গিয়ে তোমার 2/5, ঠিক আছে, মানে 2x/5 লিটার। আর হচ্ছে গিয়ে তোমার ওয়াটার হবে কত না হচ্ছে গিয়ে x ইন্টু হচ্ছে গিয়ে তোমার 3/5, মানে হচ্ছে গিয়ে তোমার 3x বাই হচ্ছে গিয়ে 5 এত লিটার। ওকে, এবারে টোটাল এই যে অ্যালকোহল এই দুটো যোগ করো আর ওয়াটার এই দুটো যোগ করো, করে যা হবে দেখো তাহলে হচ্ছে গিয়ে 35 প্লাস হচ্ছে গিয়ে তোমার 2x বাই হচ্ছে গিয়ে 5 বাই হচ্ছে গিয়ে তোমার 5 প্লাস 3x বাই হচ্ছে গিয়ে 5। ওকে, এইটা ইকুয়াল টু হবে তোমার 9/4। বলেছে না যে নতুন যে জার তাতে প্রপোর্শন অফ অ্যালকোহল অ্যান্ড ওয়াটার হচ্ছে বিকামস 9:4। ব্যাস, এখান থেকে সলভ করে এক্স এর ভ্যালু যা বেরোবে সেটাই অ্যান্সার। ওকে, দেখো পরের পেজে আমি সলভ করিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো বলেছে তাহলে এখানে আমরা বের করে নিয়েছি প্রথমে, হ্যাঁ 40 লিটারে হচ্ছে গিয়ে অ্যালকোহল আছে। দেখো প্রথম জারে 40 লিটারের মধ্যে 35 লিটার হচ্ছে অ্যালকোহল আছে আর ওয়াটার আছে হচ্ছে 5 লিটার। ওকে, আর সেকেন্ড জার আমরা x লিটার ধরে নিলাম তার ভলিউমটা, সেখানে হচ্ছে গিয়ে তোমার অ্যালকোহল আছে হচ্ছে গিয়ে দিস অ্যান্ড হচ্ছে ওয়াটার আছে হচ্ছে দিস। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই যে দেখো 35 প্লাস 2x/5 এটা হচ্ছে গিয়ে অ্যালকোহল আর হচ্ছে গিয়ে 5 প্লাস 3x/5 এটা হচ্ছে গিয়ে তোমার ওয়াটার, তাহলে ইকুয়াল টু 9/4। ব্যাস, এটাকে সলভ করে x এর ভ্যালু আমরা পেলাম 25। এটাই হচ্ছে গিয়ে চেয়েছিল, বলেছে সেকেন্ড জারের হচ্ছে গিয়ে ভলিউম কত। ওকে, তাহলে সেকেন্ড জারের ভলিউম হলো 25 লিটার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কি বলেছে, বলেছে দ্য টোটাল প্রাইস অফ 1 কেজি অফ সুগার অ্যান্ড 1 কেজি অফ টি হচ্ছে গিয়ে 126। ইফ দ্য প্রাইস অফ দ্য সুগার রাইজেস বাই 12.5% and that of the tea falls by 10%, the amended total price comes as rupees 117. Find the original price of the tea per kg। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রথমে কি দেওয়া ছিল, টোটাল প্রাইস অফ 1 কেজি সুগার আর 1 কেজি টি দুটোরই দাম দেওয়া ছিল, টোটাল দাম 126। তাহলে আমরা যেটা চেয়েছি সেটাকে আমরা x ধরে নিই। সাপোজ 1 কেজি 1 কেজি টি তার প্রাইস আমরা ধরে নিলাম হচ্ছে x টাকা, তাহলে 1 কেজি হচ্ছে সুগার তার প্রাইস কত হবে না 126 মাইনাস হচ্ছে গিয়ে x এত টাকা। ওকে, এবারে দেখো তোমার এবারে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন একবারে করতে পারি। দেখো 12.5% হচ্ছে গিয়ে সুগারের প্রাইস রাইজ করেছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 126 মাইনাস এক্স এত ইন্টু তোমার কত হবে 112 পূর্ণ 1/2 বাই হচ্ছে গিয়ে 100, এইটা প্লাস হচ্ছে গিয়ে তোমার এক্স ছিল সেটা হচ্ছে গিয়ে 10% কমেছে, তাহলে এত ইন্টু 90/100, এই দুটোর যোগ করলে কত হবে 117। ব্যাস, সেখান থেকে এক্স এর ভ্যালু বের করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে দেখো নেক্সট পেজে এখানে আমরা ধরে নিলাম সাপোজ অরিজিনাল প্রাইস অফ টি পার কেজি হচ্ছে ₹x, তাহলে হচ্ছে গিয়ে সুগারের প্রাইস হচ্ছে 126 মাইনাস এক্স, তারপরে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ইস, তারপরে দেখো সলিউশন। হ্যাঁ, সলভ করা তো আর আমি তোমাকে পরীক্ষা হলে করাতে পারবো না, এগুলো নিজের কাছে। আর খুব বেশি স্টেপ জাম্প করতে যেও না, যেহেতু মার্কসের ব্যাপার আছে, ঠিক আছে। যতটা না করলেই নয়, যেই স্টেপগুলো সেগুলো কিন্তু করো, ঠিক আছে। আমি এখানে সব স্টেপই করিয়েছি, ঠিক আছে। তোমরা 1-2টো স্টেপ ছোটোখাটো জাম্প করতেই পারো, বাট আমার মতে হ্যাঁ পারবে, মানে অনেকের হাত, আর একটা জিনিস আছে যেমন আমার হাতের অক্ষর খারাপ, ঠিক আছে, সেই জন্য চেষ্টা করবে যাতে এক্সামিনার তোমার লেখাগুলো ভালো করে বুঝতে পারে, ঠিক আছে, সেই জন্য গোল গোল করে লেখার চেষ্টা করবে। তাহলে ব্যাস, এখানে দেখো এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 110 পেলাম, তাহলে এটাই হবে গিয়ে আমাদের অ্যান্সার। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে, বলেছে ইন দ্য 2 consecutive years 160 স্টুডেন্ট অ্যান্ড 140 স্টুডেন্ট অ্যাপিয়ার অ্যাট দ্য ফাইনাল এক্সাম from a school and 25% and 20% got plucked respectively. got plucked মানে ফেল করে গেছে। Find the average percentage of pass, ঠিক আছে।
তাহলে প্রথম বছরে 160 জন অ্যাপিয়ার করেছিল, সেখানে 25% হচ্ছে প্লাগড হয়ে গেছে, ফেল হয়ে গেছে। তাহলে কত পার্সেন্ট পাস? সেখান থেকে 160-এর মধ্যে কতজন পাস পেয়ে যাব। সিমিলারলি 140-র মধ্যে পরের বছরে কত পাস পেয়ে যাব, সেই দুটো হচ্ছে গিয়ে টোটাল পাস পেয়ে যাব 2 বছরে। তাহলে টোটাল পাস বাই হচ্ছে গিয়ে 2 বছরের টোটাল স্টুডেন্ট, এত ইন্টু 100 করলে আমরা পার্সেন্টেজ অফ এভারেজ পার্সেন্টেজ অফ পাস মার্কস পেয়ে যাব, পাস স্টুডেন্ট পেয়ে যাব। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে আমার 160 হচ্ছে গিয়ে কত হবে, তোমার 25% হচ্ছে ফেল করে গেছে, তাহলে হচ্ছে গিয়ে 75 বাই হচ্ছে গিয়ে 100 প্লাস হচ্ছে গিয়ে দ্বিতীয় ক্ষেত্রে 140 দ্বিতীয় বছরের ইন্টু হচ্ছে গিয়ে 20% ফেল করেছে, তাহলে 80% পাস করেছে এত। তাহলে এখান থেকে এই দুটোর ভ্যালু বের করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, একটা শূন্য কেটে দাও, 5 5 2 10, 5 15 5 75, 2 8 16, 15 120, তাহলে 120 প্লাস এখানে হচ্ছে গিয়ে এই দুটো শূন্য চলে গেল, 14 8 112, ঠিক আছে, মানে হচ্ছে কি তোমার 232, ঠিক আছে। তাহলে এই 232 বাই হচ্ছে গিয়ে কত, 160 আর 140, মানে হচ্ছে গিয়ে তোমার 300, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ইন্টু 100 করে দাও, দেখো পার্সেন্টেজ অফ পাস বলেছে যেহেতু, তাহলে এত ইন্টু 100, মানে এইটা দুটো শূন্য চলে গেল, 3 দিয়ে ভাগ করো, 3 7 21, 22 23, 3 7 21, তাহলে 1/3, 77.13% হচ্ছে গিয়ে পাস পার্সেন্টেজ, এভারেজ পার্সেন্টেজ অফ পাস। ওকে, দেখো আমি পরের পেজে তাই করিয়ে দিয়েছি। তাহলে ফার্স্ট ইয়ারে নাম্বার অফ স্টুডেন্ট পাস্ট হচ্ছে 120, সেকেন্ড ইয়ারে 1 and 2, তাহলে 2 ইয়ার টোটাল নাম্বার অফ স্টুডেন্ট পাস্ট হচ্ছে দিস, তাহলে দ্য এভারেজ পাস পার্সেন্টেজ অফ পাস হচ্ছে গিয়ে দিস, ব্যাস। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 9, বলেছে এ মেল ট্রেন পাসেস ওভার এ রেলওয়ে ব্রিজ 200 মিটার in 200 meter long in 15 seconds and a platform 160 meter long in 13 seconds. Find the length and speed of the train. ঠিক আছে, দেখো এই টাইপের কোশ্চেন আমরা অবজেক্টিভে পাই, ঠিক আছে। এটাকে আমরা ডেসক্রিপটিভে কি করে সলভ করব, জাস্ট কিছুই নেই। দেখো, যখন ট্রেন একটা ব্রিজকে অতিক্রম করে তখন কি ট্রেন ব্রিজের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, আর যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস হচ্ছে গিয়ে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো তোমার এই 15 সেকেন্ডে হচ্ছে গিয়ে 200 মিটার প্লাস হচ্ছে গিয়ে ট্রেনের লেন্থ, আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 13 সেকেন্ডে 160 মিটার প্লাস হচ্ছে গিয়ে ট্রেনের লেন্থ। এবার দেখো এই 15 থেকে 13 বাদ দিয়ে দাও, 15 থেকে 13 মানে হচ্ছে গিয়ে 2 সেকেন্ডে, অ্যাকচুয়ালি এটা থেকে এটা বাদ দিয়ে দাও, মানে 200। আমি যদি সাপোজ ট্রেনের লেন্থ এক্স ধরি, তাহলে 15 সেকেন্ডে যায় কত, 200 প্লাস এক্স, আর হচ্ছে গিয়ে তোমার 13 সেকেন্ডে কত যায়, 160 প্লাস হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে এইটা থেকে এটা যদি বাদ দিই, দেখো এক্স অটোমেটিক্যালি বাদ চলে যাবে, তাহলে 200 থেকে 160 মানে হচ্ছে গিয়ে 40, তাহলে অ্যাকচুয়ালি 15 - 3 ইকুয়াল টু 2 সেকেন্ড। এই 2 সেকেন্ডে যাচ্ছে কত, তোমার হচ্ছে গিয়ে 200 - 160 করে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 40 কি মিটার, 2 সেকেন্ডে যাচ্ছে 40 মিটার, ঠিক আছে। তাহলে এখানে আমার তোমার কি চেয়েছে তোমার, তাহলে যে কোনো একটা, তাহলে 15 সেকেন্ডে বের করে নাও, তাহলে 15 সেকেন্ডে কত সেটা বের করে নেব, ঠিক আছে। তাহলে 2 সেকেন্ডে 40, মানে 1 সেকেন্ডে 20, 15 2 30, মানে হচ্ছে কি 15 সেকেন্ডে 300 মিটার যাচ্ছে। তাহলে সেখান থেকে 200 মিটার হচ্ছে গিয়ে ব্রিজের লেন্থ বাদ দিলে ট্রেনটার লেন্থ, তাহলে 100 মিটার পেয়ে গেলাম। ওকে, আর কি চেয়েছে না স্পিড অফ দ্য ট্রেন, তাহলে হচ্ছে কি 2 সেকেন্ডে হচ্ছে গিয়ে তোমার কত 40 যাচ্ছে, তাহলে আমাদের হচ্ছে গিয়ে স্পিড সবসময় কিলোমিটার পার আওয়ারে বের করার চেষ্টা করবে। তাহলে কিলোমিটার পার আওয়ার, যেহেতু আওয়ার মানে 2 সেকেন্ড, তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে গিয়ে 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে কত যায় সেটা বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে 3600 সেকেন্ডে কত হবে তোমার, 36 দিয়ে 72, ঠিক আছে। তাহলে হচ্ছে কি তোমার 7 না, এইভাবে করা না, কিভাবে করবে দেখো, তোমার 40 বাই হচ্ছে গিয়ে 2 ইন্টু 3600, ওকে, এত হবে কি মিটার। এটাকে তোমাকে কি করতে হবে, কিলোমিটারে কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ, তাহলে এত কিলোমিটার, দেখো এইখানে তুমি ডিরেক্টলি এটাকে তুমি কিলোমিটারে কনভার্ট করার জন্য কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, মানে তোমার আসবে কত 72 এত হাজার এত মিটার পার আওয়ার আসবে,
ঠিক আছে। তাহলে একে কিলোমিটার পার আওয়ারে করার জন্য তোমার এটা হচ্ছে কি 72 প্লাস এত, তাহলে 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 72 কিলোমিটার পার আওয়ার। ওকে, জাস্ট এটাকে কিভাবে লিখবে দেখো, পরের পেজে আমি করিয়ে দিয়েছি। বলেছি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 15 মাইনাস 13, 2 সেকেন্ডে ট্রেনটা পাস করে 200 মাইনাস 160 মানে হচ্ছে কি 40 মিটার, তাহলে 15 সেকেন্ডে পাস করে 300 মিটার। তাহলে অ্যাজ টু কভার দ্য 200 মিটার লং রেলওয়ে ব্রিজেস দ্য ট্রেন কভার লেন্থ অফ দ্য রেলওয়ে ব্রিজ প্লাস লেন্থ অফ দ্য ট্রেন ইটসেলফ। তাহলে দ্য রিকোয়ার্ড লেন্থ অফ দ্য ট্রেন, তাহলে কি হবে না 100 মিটার, 300 থেকে 200 বাদ দিয়ে দিলাম। অলসো দ্য স্পিড অফ দ্য ট্রেন কত হবে না এই যে 40 বাই হচ্ছে গিয়ে 2 ইন্টু 3600 বাই মানে এই যে 3600 বাই 1000 করে দিলাম, মানে একবারে কিলোমিটার পার আওয়ারে বের করার জন্য। তাহলে এটা করে নাও, তাহলে 76 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যান্সার কি হলো না হচ্ছে গিয়ে ট্রেনের লেন্থ হচ্ছে 100 মিটার আর হচ্ছে গিয়ে 70 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গিয়ে স্পিড অফ দ্য ট্রেন। ওকে, শেষে কিন্তু এইভাবে ফুল অ্যান্সার লিখবে কিন্তু, ঠিক আছে, শেষে ফুল অ্যান্সার লেখার চেষ্টা করবে না, অবশ্যই লিখবে, না হলে কিন্তু ফুল মার্কস নাও দিতে পারেন, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। কি বলেছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 3 ডিজিট হুইচ হোয়েন অ্যাডেড টু 45 ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই দিস মানে এই তিনটে নাম্বার দিয়ে, ঠিক আছে। দেখো এইখানে একটা আমাদের গ্রেটেস্ট নাম্বার অফ 3 ডিজিট কত, তোমার গ্রেটেস্ট নাম্বার অফ 3 ডিজিট হচ্ছে গিয়ে 999। এবার তার সঙ্গে হোয়েন অ্যাডেড টু 45 বলেছে, তার সঙ্গে তুমি 45 অ্যাড করে নাও। তাহলে অ্যাড করলে তুমি একে দিলে 1000 মানে 1044। এবার এই 1044কে তোমরা যেহেতু দেখো 6, 8, 12 দ্বারা ডিভিজিবল বলেছে, তাহলে 6, 8, 12 হচ্ছে এলসিএম বের করো, ঠিক আছে। 6, 8, 12 এলসিএম দেখবে হবে কত না 24। এই 24 দিয়ে 1024কে ভাগ করো, যেটা রিমাইন্ডার হবে সেটা হচ্ছে গিয়ে এই 999 থেকে 999 থেকে বাদ দিয়ে দাও, যা হবে সেটাই হবে গিয়ে তোমার অ্যাকচুয়াল অ্যান্সার। ওকে, দেখো এখানে আমি সেটাকেই পরের পেজে করিয়ে দিয়েছি, দেখো আর কিছুই নেই এখানে। ক্লিয়ারলি দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 3 ডিজিট প্লাস 45 ইকুয়াল টু হচ্ছে গিয়ে কত না 1044। As the required number exactly divisible by 6, 8 and 12, the number will be divisible by the LCM of 6, 8 and 12। দেখো এইখানে আমি একটা স্টার দিয়ে বলছি, এইখানে এই এলসিএমটা আমি নিজে বের করে দিয়েছি, তোমরা চেষ্টা করবে এলসিএম এইচসিএফ যেখানে ধরো বের করা থাকবে পারলে এরকম করে সাইডে বের করে দেবে, ঠিক আছে, তাহলে কিন্তু আরো কম্প্যাক্ট হবে অ্যান্সারটা। ওকে, তাহলে এখানে দেখো যেভাবে আমরা এলসিএম বের করি সেইভাবে, তাহলে এলসিএম অফ 6, 8, 12 হচ্ছে গিয়ে তোমার কত হলো না 24। ওকে, এবার এই 24 দিয়ে 1044কে ভাগ করছি, রিমাইন্ডার কত পেলাম না হচ্ছে গিয়ে 12, ঠিক আছে। ক্লিয়ারলি আফটার ডিভাইডিং এত দ্য রিমাইন্ডার হচ্ছে গিয়ে 12। তাহলে হেন্স দ্য রিকোয়ার্ড গ্রেটেস্ট নাম্বার অফ 3 ডিজিট হুইচ ওয়েন অ্যাডেড টু 45 ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এত ইজ, তাহলে এইটা থেকে বাদ দেবে, 1044 থেকে কিন্তু বাদ দেবে না, 1044 থেকে বাদ দিলে কত হবে, সেটা তো 4 ডিজিটের নাম্বারই থেকে যাবে। সো মাইন্ড ইট, হ্যাঁ, এই 999 থেকে তুমি বাদ দেবে, তাহলে 987। দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 987, তার সঙ্গে 45 যোগ করলে যা হয় সেটা হচ্ছে গিয়ে 6, 8, 12 দ্বারা ডিভিজিবল, ব্যাস। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। কি বলেছে ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ স্কোয়ার টাইলস টু পেভ দ্য গ্রাউন্ড অফ এ রেক্টাঙ্গুলার প্লট অফ ল্যান্ড হুইচ লেন্থ ইজ 37 মিটার্স 5 সেন্টিমিটার অ্যান্ড ব্রেথ হচ্ছে 25 মিটার্স আর 9 সেন্টিমিটার। জাস্ট কিছুই নেই, আমরা দেখো এটা হচ্ছে কি লেন্থ আর এটা হচ্ছে কি ব্রেথ, এই লেন্থ ব্রেথ আমরা একবার একটা ইউনিটে নিয়ে চলে যাই, 37 মিটার আর হচ্ছে কি 5 সেন্টিমিটার, মানে কত হবে তোমার মিটার থেকে সেন্টিমিটার মানে 100, মানে 3705। এটা হচ্ছে কি এত সেন্টিমিটার হলো লেন্থ, আর হচ্ছে গিয়ে 2509, এটা হচ্ছে গিয়ে তোমার কি হলো ব্রেথ। এই দুটোর এইচসিএফ বের করতে হবে, ঠিক আছে। এইচসিএফ যেটা বেরোবে সেটাই হবে গিয়ে একটা যে স্কোয়ার টাইল হবে, এক একটা স্কোয়ার টাইল তার হচ্ছে এক একটা বাহু, ঠিক আছে, এক একটা বাহু হবে গিয়ে এই দুটোর এইচসিএফ, ঠিক আছে।
এবারে এইচসিএফটা আমি আগের অঙ্কে যেরকম বললাম যে পারলে তোমরা এইচসিএফটাও যেভাবে বেসিক ওয়েতে ছোটোবেলায় করেছো সেইভাবে এইচসিএফটাও বের করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে করে দিলে এবার যা হবে টোটাল হচ্ছে কি এরিয়া কত হবে দেখবে, এর এইচসিএফ যেটা বেরোলো সাপোজ, তাহলে তোমার টোটাল কতগুলো মিনিমাম নাম্বার অফ স্কোয়ার টাইলস লাগবে না হচ্ছে গিয়ে 3705 ইন্টু হচ্ছে গিয়ে এত বাই এত, তাহলে 2509 বাই হচ্ছে গিয়ে যত বেরোবে আর কি সেইটা ইন্টু, মানে সেটা হচ্ছে গিয়ে এরিয়া, এক একটার এরিয়া হবে এইটা ইন্টু এইটা, ঠিক আছে? যদি সাপোজ 5 মিটার হয় সাপোজ, তাহলে 5 ইন্টু 5 দিয়ে ভাগ করবে, যতগুলো হবে সেটাই হচ্ছে গিয়ে নাম্বার অফ স্কোয়ার টাইলস। ওকে, তাহলে দেখো আমি পরের পেজে করিয়ে দিয়েছি, বলছে ক্লিয়ারলি এত সেন্টিমিটার ইকুয়াল টু এত, হ্যাঁ এত মিটার এত সেন্টিমিটার, এটা সেন্টিমিটারে পুরোটা কনভার্ট করে নিলাম। তাহলে লেন্থ অফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার টাইল হচ্ছে গিয়ে একটা যে স্কোয়ার টাইল তার লেন্থ কি হবে না হচ্ছে এইচসিএফ অফ দিস ইকুয়াল টু 13 সেন্টিমিটার। আমি আবারও স্টাফ দিয়ে বলছি, যদি তোমরা পারো এইটার এইচসিএফটা আলাদা করে এখানে করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে হচ্ছে তারপর মিনিমাম নাম্বার অফ স্কোয়ার টাইলস হচ্ছে কি হবে না এত ইন্টু এত বাই হচ্ছে গিয়ে দিস 13 ইন্টু 13, তাহলে গুণ করলে দেখো 13 দিয়ে এটাকে কাটাকাটি করবে আর এটা কাটাকাটি করলে হচ্ছে প্রথম ক্ষেত্রে 285 আর এটা হচ্ছে 193, ব্যাস গুণ করলে যা হবে সেটা অ্যান্সার। ওকে, তাহলে হেন্স দ্য রিকোয়ার্ড মিনিমাম নাম্বার অফ স্কোয়ার টাইলস টু পেভ দ্য গ্রাউন্ড ইজ দিস। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12 অ্যান্ড ফাইনাল টোটাল 15 কোশ্চেন অবশ্য আছে। ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্টে কিন্তু টোটাল 12টা কোশ্চেন থাকে, বা হচ্ছে পরবর্তী কোশ্চেন মানে যে সমস্ত মিসেলেনিয়াসের কোশ্চেন আছে সেখানেও 12টা কোশ্চেন আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কোশ্চেন নাম্বার 12 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 12 কি বলেছে না এ বোট রানস ফ্রম এ টু বি অ্যান্ড কামস ব্যাক, the total time being 6 hours and the distance between the point being 8 km. Find the speed of the steam if the speed of the boat in still water হচ্ছে 3 km per hour। দেখো টোটাল গেছে 8 কিলোমিটার, আবার সেই 8 কিলোমিটার ফিরেছে, স্রোতের অনুকূলে গেছে বা হচ্ছে স্রোতের প্রতিকূলে গেছে, অনুকূলে ফিরেছে বা অনুকূলে গেছে প্রতিকূলে ফিরেছে, ঠিক আছে? টোটাল টাইম লেগেছে কত না হচ্ছে কি 6 ঘন্টা, ঠিক আছে? তাহলে এইখানে আমরা কি চেয়েছে দেখো, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্টিমের স্পিড কত আমরা জানি না, বোটের স্পিড ইন স্টিল ওয়াটার দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার। দেখো জাস্ট কিছুই নেই, তুমি এখানে প্রথমে তোমার আমরা স্টিমের স্পিড আমরা ধরে নিলাম এক্স কিলোমিটার পার আওয়ার। ওকে, এক্স কিলোমিটার পার আওয়ার, তাহলে হচ্ছে গিয়ে তোমার ডাউন স্ট্রিম রেট কত হবে না হচ্ছে গিয়ে তোমার 3 - x হয়ে যাবে, সরি ডাউন স্ট্রিম প্লাস হবে, আর হচ্ছে আপস্ট্রিম রেট কত হবে না হচ্ছে কি 3 - x হয়ে যাবে। ওকে, তাহলে প্রথমে হচ্ছে গিয়ে 8 কিলোমিটার যদি ডাউন স্ট্রিমে যায় সাপোজ, তাহলে 8 বাই হচ্ছে গিয়ে 3 + x, আর হচ্ছে আপস্ট্রিমে যদি 8 কিলোমিটার আসে তাহলে 8 বাই 3 - x, এই দুটো যোগ করলে হচ্ছে গিয়ে 6 হবে, ব্যাস এটাকে সলভ করলে x এর ভ্যালু যা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, দেখো আমি পরের পেজে করিয়ে দিয়েছি। সাপোজ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম হচ্ছে x কিলোমিটার পার আওয়ার, as the speed of the boat in still water 3 km per hour, given the downstream rate and upstream rate of the boat will be 3 + x km per hour and 3 - x km per hour respectively. Okay, according to the question this এইটা প্লাস এইটা ইকুয়াল টু 6, তাহলে দেখো সেখান থেকে তোমার x² = 1 এলো, তাহলে তারপর x = 1 সিন্স x নট ইকুয়াল টু মাইনাস, এটা কিন্তু ব্র্যাকেটে বারবার বলছি লিখে নিতে হবে, যখন এরকম ফ্যাক্টর আসবে দুটো x এর ভ্যালু আসবে, একটা পজিটিভ একটা নেগেটিভ যদি আসে, যেটা নেবে না কেন নেবে না সেটা বলে দিতে হবে কিন্তু ব্র্যাকেটে, ঠিক আছে? x নট ইকুয়াল টু -1, এইখানেও যদি না করো এখানে কিন্তু স্টেপ নাম্বার কাটা যাবে কিন্তু, ঠিক আছে? অ্যাজ দ্য স্পিড ইজ অলওয়েজ পজিটিভ, হ্যাঁ, হেন্স দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 1 km per hour, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13 কি বলেছে, 5 men and 8 boys can complete a work in 5 days. Same work would be also be completed by 6 men and 3 boys in কি বলেছে 6 days, বলেছে in how many days 2 men and 5 boys can complete the work. দেখো এইখানে আমরা ছোটবেলায় এই টাইপের কোশ্চেন করেছি, বাট একটু দেখো এইখানে কি করব, তোমার 5 men 8 boy can complete a work in 5 days, তাহলে দেখো এই 5 দিনে হচ্ছে গিয়ে তোমার কি 5 জন ম্যান আর হচ্ছে গিয়ে 8 বয় কাজটা কমপ্লিট করে,
ঠিক আছে, তাহলে একদিনে যদি এই কাজটা করতে হয় তাহলে কি এই 5 5 25 জন ম্যান লাগবে আর হচ্ছে 8 5 40 জন বয় লাগবে। ওকে, ব্যাস। তারপরে দেখো আবার বলেছে দ্য সেম ওয়ার্ক উড বি কমপ্লিটেড ইন 6 men and 3 boy। আবার দেখো ইন 6 days, আবার 6 ডেতে কি বলেছে 6 men আর হচ্ছে গিয়ে তোমার 3 boy। তাহলে এক্ষেত্রে 1 ডেতে কতজন লাগবে না হচ্ছে গিয়ে তোমার 636 men আর হচ্ছে গিয়ে তোমার 6 3 18 বয়। এবার দেখো একদিনে এই যে এরা যতটা করবে একদিনে যতটা করছে এই যে এইটা, তাহলে এইটা আর এইটা এই দুটো সমান হয়ে যাবে। সেখান থেকে কতগুলো ম্যান কতজন বয়ের সমকক্ষ সেটা আমরা পেয়ে যাব। দেখো এখান থেকে জাস্ট এদিক ওদিক করে দিলে তোমার 36 - 25 মানে হচ্ছে কি 11 m ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার এখানে 40 থেকে 18 মানে হচ্ছে গিয়ে 22 বয়। তাহলে হচ্ছে গিয়ে 1 ম্যান ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2 বয়। ওকে, পেয়ে গেলে। এবারে যে কোনো একটাকে কনভার্ট করে নাও, এই যে এইটাকে আমরা যদি কনভার্ট করে নিই এই 5 men 8 বয় ইকুয়াল টু পুরো বয়ে যদি কনভার্ট করে নিই তাহলে এখানে 5 2 10 আর 18 তাহলে 18 বয় হয়ে যাবে। ঠিক আছে, আর যেটা চেয়েছে এই যে 2 men 2 m আর হচ্ছে গিয়ে 5 বয়, এটাকে আমরা যদি করি কত হবে 2 2 4 4 5 9 বয় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 18 জন বয় কাজটা করে কত দিনে না হচ্ছে গিয়ে তোমার 5 দিনে, এই যে প্রথম ক্ষেত্রে 5 দিনে। ঠিক আছে, তাহলে 9 জন বয় করবে কত দিনে না হচ্ছে গিয়ে জাস্ট ডাবল হয়ে যাবে 10 দিনে হবে অ্যান্সার। ওকে, জাস্ট দেখো পরের পেজে আমি করিয়ে দিয়েছি কিভাবে করতে হবে। হ্যাঁ, এইখানে দেখো বলেছি ইন 5 days 5 men 8 boy ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 1 days, তাহলে কি হবে জাস্ট সেই 5 গুণ হয়ে যাবে। 5 দিনে যেটা হবে একদিনে হলে সে যে ম্যান আর বয় তাদের সঙ্গে 5 গুণ হয়ে যাবে, জাস্ট আর কিছু না। এগুলো দেখো আমি এরকম করে ডট ডট দিতে পারো। ঠিক আছে, আমি এখানে লিখে দিয়েছি, তোমরা ডট ডট দিয়ে দিতে পারো। ঠিক আছে, একই কথা বারবার লেখার দরকার নেই, নিচের লাইনে যদি সেম হয় তাহলে ডট 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 দিয়ে দেবে। ঠিক আছে, সিমিলারলি দেখো এখানেও 6 ডেতে 6 জন ম্যান 3 জন বয়, তাহলে হচ্ছে কি একদিনে করে এত হয়ে গেল। তাহলে এই যে এইটা এই যে এইটা আর হচ্ছে গিয়ে তোমার এইখানে 36 আর 18 বয় এই দুটো সেম করে দাও, করে দেখো 1 ম্যান ইকুয়াল টু 2 বয় পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এবারে কনভার্ট করে নাও এইটা আর হচ্ছে গিয়ে এইটা যেটা চেয়েছে। ঠিক আছে, এটা 18 বয় এটা 9 বয়। ব্যাস, এবারে ইউনিটারি মেথড বা উইকিং নিয়ম। হ্যাঁ, 18 বয় ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 5 days, তাহলে 1 বয় ক্যান ডু দ্য ওয়ার্ক ইন দিস, তাহলে 9 বয় ইন 10 days। ওকে, তাহলে হেন্স 2 men and 5 boy ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 10 days। এরপরে আসি কোশ্চেন নাম্বার 14। কি বলেছে ইফ দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল বি ইনক্রিজড বাই ₹4 per 10, দেন অ্যাট প্রেজেন্ট দ্য নাম্বার অফ থিংস অ্যাভেলেবল বাই ₹36 is 3 less than before, find the price of the article per 10 at present। ঠিক আছে, তাহলে এখানে আমরা ধরে নেব প্রেজেন্ট কত টাকা আছে, মানে কতগুলো আছে। হ্যাঁ, 10টার দাম কত। ঠিক আছে, প্রেজেন্ট 10টা আর্টিকেলের দাম আমরা সাপোজ ধরে নিলাম x টাকা। ঠিক আছে, ₹x অফ 10 আর্টিকেল। ঠিক আছে, তাহলে এবার বলেছে তাহলে 36 টাকায় কতগুলো পাওয়া যাবে এখন। তাহলে হচ্ছে x টাকায় হচ্ছে 10টা পাওয়া যায়, তাহলে 36 টাকায় কতগুলো পাওয়া যাবে সেটা বের করে নিতে হবে আমাদের। কত হবে তোমার 36 × 10 বাই হচ্ছে গিয়ে x হয়ে যাবে। এবার যদি 4 টাকা কমে পার 10 আর্টিকেল মানে হচ্ছে গিয়ে তখন হচ্ছে রুপিস আগে ছিল কত না x - 4। ঠিক আছে, বলেছি ইফ দ্য প্রাইস অফ দ্য আর্টিকেল ইনক্রিজড মানে আগে যা ছিল তার থেকে 4 টাকা বেড়েছে, তাহলে আমার বর্তমান যদি x ধরি তাহলে আগে ছিল তাহলে x - 4, তাহলে এটা ছিল অফ 10 আর্টিকেল প্রিভিয়াসলি। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হতো না হচ্ছে গিয়ে তাহলে তোমার আগে হচ্ছে কি কম দামে বেশি পাবে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি 36 × 10 বাই হচ্ছে কি x - 4। ব্যাস, ঠিক আছে, তাহলে এইটা থেকে এইটা বাদ দিলে হবে অ্যাকচুয়ালি 3। এটাকে সলভ করলে x এর ভ্যালু যা হবে সেটাই অ্যান্সার। ওকে, দেখো আমি পরের পেজে করিয়ে দিয়েছি।
বলেছে সাপোজ দ্য প্রাইস অফ দ্য আর্টিকেল পার 10 অ্যাট প্রেজেন্ট রুপিজ এক্স, প্রিভিয়াসলি দ্য প্রাইস অফ দ্য আর্টিকেল পার 10 ওয়াজ রুপিজ এক্স মাইনাস 10। ওকে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তাহলে হচ্ছে গিয়ে দেখো তোমার 36 ইন্টু 10 বাই এক্স মাইনাস 4 মাইনাস 36 ইন্টু 10 বাই এক্স, ব্যাস ইকুয়াল টু হচ্ছে 3। সেখান থেকে এবার দ্বিঘাত সমীকরণ হবে, কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করবে, দুটো ফ্যাক্টর আসবে, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস 24 ইকুয়াল টু 0 নেবো, এক্স প্লাস 20 নট ইকুয়াল টু 0 অ্যাজ দ্য প্রাইস ক্যান নট বি নেগেটিভ। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে গিয়ে 24, হেন্স দ্য প্রাইস অফ দ্য আর্টিকেল পার 10 অ্যাট প্রেজেন্ট হচ্ছে গিয়ে রুপিস 24। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 15 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কি বলেছে? বলছে এ স্টুডেন্ট স্টার্টস ফ্রম হিজ হাউস। এটা কিন্তু আমরা খুব শর্টকাট ওয়েতে অবজেক্টিভ অঙ্কে কিন্তু খুব পাই এই কোশ্চেনটা, ঠিক আছে। বলেছে এ স্টুডেন্ট স্টার্ট ফ্রম হিজ হাউস অ্যাট 2.5 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিচেস দ্য স্কুল 6 minutes লেট। On the next day, he increases his speed by 1 kilometer per hour and reaches the school 6 minutes too early. 6 মিনিট আগে পৌঁছে যায়। বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য স্কুল ফ্রম হিজ হাউস। বলেছে হিজ স্টার্টিং টাইম বিং দ্য সেম অন বোথ দ্য ডে। দেখো এখানে দুটো জিনিস কথা ভাবতে হবে তোমাকে, একটা হচ্ছে গিয়ে তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব, ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে তার নর্মাল স্পিড, যেটা হচ্ছে তার নর্মাল স্পিড, যেই স্পিডে যায় সেই স্পিডে সে যায়নি, সে কি 2.5 কিলোমিটার পার স্পিডে গেছে, আর 2.5 কিলোমিটার পার আওয়ার স্পিডে গিয়ে তার 6 মিনিট লেট হয়ে গেছে। পরের দিন সে কি করেছে না হচ্ছে গিয়ে সে মানে আরো 1 কিলোমিটার বেশি, মানে হচ্ছে 3.5 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, সেখানে হচ্ছে গিয়ে 6 মিনিট সে আগে পৌঁছে গেছে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো, এখানে আমরা ধরে নিই তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার, এক্স কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এই এক্স কিলোমিটার 2.5 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে টাইম লাগে কত না হচ্ছে গিয়ে তোমার এক্স বাই দিস, মানে হচ্ছে গিয়ে তোমার হবে গিয়ে 2x বাই 2 × 4 = 5, নিচে হচ্ছে গিয়ে 2x বাই 5। এইটা যে তার যে নর্মাল টাইম লাগে, ঠিক আছে, সে নর্মাল স্পিডে গেলে তার যে নর্মাল টাইম লাগে তার থেকে হচ্ছে 6 মিনিট বেশি। তাহলে অ্যাকচুয়ালি তার নর্মাল টাইম কত? এইটা -6/60, এটাকে ঘন্টায় করে নিলাম, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে 6/60 মানে হচ্ছে গিয়ে 2x বাই 5 - 1/10, এটা হচ্ছে নর্মাল টাইম। সিমিলারলি পরের দিন যখন সে গেল কত, এটা হচ্ছে গিয়ে 2.5 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে কিন্তু, হ্যাঁ। পরে হচ্ছে 3.5 কিলোমিটার পার আওয়ার বেগে যদি যায় তখন কি হচ্ছে না, তখন কত হচ্ছে 3 × 2 = 6, একে 7, 7 × 2 মানে সেক্ষেত্রে 2x বাই হচ্ছে গিয়ে 7, সেক্ষেত্রে কি 6 মিনিট আগে যাচ্ছে। তাহলে এর সঙ্গে আরও 6 মিনিট যোগ করো, মানে 6/60 যোগ করে দাও, তাহলে অ্যাকচুয়ালি এটা নর্মাল তার টাইম লাগবে কত না, সেক্ষেত্রে 2x বাই হচ্ছে 7 প্লাস হচ্ছে 1/10। ব্যাস, এই দুটো হচ্ছে গিয়ে সেম, এই দুটোকে ইকুয়াল টু করে দাও, করে এক্স এর যে ভ্যালু হবে সেটাই হবে গিয়ে তার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স। ওকে, দেখো আমি পরের পেজে এটা করিয়ে দিয়েছি। তাহলে সাপোজ দ্য ডিস্টেন্স অফ দ্য স্কুল ফ্রম হিজ হাউস দিস x কিলোমিটার পার x কিলোমিটার। বলেছে অ্যাট 2.5 কিলোমিটার টাইম টেকেন বাই দ্য স্টুডেন্ট টু গো টু স্কুল এত আওয়ার্স, অ্যাট নর্মাল স্পিড টাইম টেকেন বাই দ্য স্টুডেন্ট। তাহলে কি হবে না, এর থেকে এই যে টাইমটা নিয়েছে সেটা কি 6 মিনিট বেশি নিয়েছে, ঠিক আছে, তার যে নর্মাল টাইম লাগে, তাহলে এইটা হয়ে গেল, এটা হচ্ছে নর্মাল টাইম হলো। সিমিলারলি যখন 3.5 কিলোমিটার বেগে গেল তখন 2x বাই 7 আওয়ার লাগলো, সেটা হচ্ছে গিয়ে নর্মাল টাইম, সেক্ষেত্রে কি হলো এর সঙ্গে আরও 6 মিনিট যোগ করে দাও, ঠিক আছে, তাহলে এইটা হলো। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দিস ইকুয়ালস টু দিস, তাহলে সেখান থেকে x এর ভ্যালু পেলাম কত 1/3/4। তাহলে হেন্স দ্য ডিস্টেন্স অফ দ্য স্কুল ফ্রম হিজ হাউস 1/3/4 কিলোমিটার। ওকে, দেখো আজকে আমরা 15টা কোশ্চেন সলভ করালাম। এইভাবেই তোমাদেরকে লিখতে হবে, দেখো একটু লিখতে হবে ডেসক্রিপটিভ ম্যাথস যেহেতু, সেই জন্য, না হলে কিন্তু ফুল মার্কসের ব্যাপার থাকবে। আর বলবো একটু গোল গোল করে লেখার চেষ্টা করবে যাদের হাতের অক্ষর ভালো নয়, ঠিক আছে, আমার মতো। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থেকো, বাই।